স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এইচটিএমএল এবং ওয়েবসাইট ডিজাইন নিয়ে আলোচনা করতেছিলাম এবং আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকস ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এটি তোমাদের আইসিটির চতুর্থ অধ্যায়। এই অধ্যায় তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা আউটসোর্সিং করতে চাও তাদের জন্য এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ। বর্তমানে আউটসোর্সিং এর সবচেয়ে বড় যে ক্ষেত্রটা সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তোমরা এই চ্যাপ্টারটা শেষ করে ওয়েবসাইট ডেভেলপমেন্টের বেসিক বিষয়গুলো জানতে পারবে। আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে গত পাঠে আলোচনা করেছি। ওয়েবসাইটের টোটাল স্ট্রাকচার ছিল 4টি। এর মধ্যে 2টি স্ট্রাকচার নিয়ে আমরা গত পাঠে আলোচনা করেছি। এটি হচ্ছে স্ট্রাকচার, একটা মানুষের স্ট্রাকচার, একটা মানুষের যতগুলো অর্গান বা তোমরা একটা মানুষকে যেভাবে দেখো সবগুলো জিনিস কিন্তু এই স্ট্রাকচারের ভিতরে কিন্তু অ্যাসেম্বলিং করা আছে। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতেছি, এই স্ট্রাকচারে কিন্তু একটা মানুষের যতগুলো অর্গান থাকে বা একটা মানুষের জন্য একটা স্রষ্টা মানুষকে যে কাঠামো দান করেছেন, সেই কাঠামো হচ্ছে এই কাঠামোটাই। এই কাঠামোর মধ্যেই কিন্তু মানুষের সমস্ত অর্গান থাকে। তো এখন এই যে কাঠামোটা, কাঠামোই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যখন ওয়েব ডেভেলপমেন্ট করবা, তাহলে তোমাকে কিন্তু আগে কাঠামো সেট আপ করে নিতে হবে যে তোমার ওয়েবসাইটের কাঠামো কেমন হবে, যে কোন পেজের সাথে কোন পেজের রিলেশন হবে। তোমরা দেখো, এটা একটা কাঠামো। এই যে এখানে একটা পেজ দেখো, একটা পেজ থেকে 4টা পেজ বের হয়েছে, আবার এই পেজ থেকে 4টি পেজ, এই পেজ থেকেও 4টি পেজ, এই পেজ থেকেও 4টি পেজ। এটা আমরা গত পাঠেও দেখেছি। এটি হচ্ছে একটা ওয়েবসাইট কিন্তু এইভাবেই কিন্তু তৈরি হয়। দেখো, আমরা ওয়েবের আরেকটা স্ট্রাকচার দেখি। ধরো একটা কোম্পানির হোম পেজের নাম হচ্ছে আওয়ার কোম্পানি, এবং ওই কোম্পানির মূল ধারার পেজ হচ্ছে 4টি: অ্যাবাউট আস, প্রোডাক্ট, সার্ভিস, কন্ট্যাক্ট। এবং প্রোডাক্টের ভিতরে দুটো জিনিস আছে, ডেস্কটপ, ল্যাপটপ, অর্থাৎ তোমার যতগুলো প্রোডাক্ট থাকবে, তোমার যে সার্ভিসগুলো থাকবে, কি কি থাকবে দেখো। তাহলে এটা হচ্ছে হোম পেজ, অর্থাৎ ওয়েবসাইটে ঢুকলে প্রথম যে পেজটা দেখা যাবে সেটা হচ্ছে হোম পেজ, এবং এগুলো হচ্ছে মূল ধারার পেজ। এবং এই পেজগুলোর প্রত্যেকটার সাথে হোম পেজের কি কানেকশন আছে বা হোম পেজের সাথে লিংক করা আছে। আর এই পেজটার সাথে আরো 2টি পেজের লিংক করা আছে। এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে, কিন্তু এই পেজ থেকে সরাসরি এই পেজে যাওয়া যাবে না। তো এখানে লিংক গুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কার সাথে কার লিংক আছে। তাহলে বুঝতে হবে যে ওয়েবসাইটে 3 ধরনের পেজ প্রধানত দেখা যায়। একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে মূলধারার পেজ, একটা হচ্ছে উপধারার পেজ। তো আসো ওয়েবসাইটের কাঠামো কি, যেটা আমরা গত পাঠে আলোচনা করেছি। যে অবকাঠামোতে একটা ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে হোম পেজ, মূলধারার পেজ, উপধারার পেজ। এবার আসো ওয়েবসাইটের কাঠামো হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার, ম্যানু, হায়ারার্কি বা ট্রি স্ট্রাকচার। তোমাদেরকে আমি গত পাঠেও বলেছি এই 3টে নাম ভালোভাবে মনে রাখতে হবে, কারণ ম্যানু, হায়ারার্কি, ট্রি যে কোনোটাই কিন্তু প্রশ্নপত্রে থাকতে পারে। এরপর হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার, এরপর হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। তো এর ভিতরে আমরা লিনিয়ার স্ট্রাকচার এবং ম্যানুয়াল স্ট্রাকচার নিয়ে কিন্তু গত পাঠে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার। চলো আমরা দেখি যে নেটওয়ার্ক স্ট্রাকচার দেখতে কেমন, এর সুবিধা অসুবিধা। দেখো, এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার থেকে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজ রিলেটেড। দেখো, হোম পেজের সাথে প্রত্যেকটা ফেজ রিলেটেড, পঞ্চম পেজের সাথে প্রত্যেকটা ফেজ রিলেটেড। দেখো, অর্থাৎ তুমি পঞ্চম পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবে। দেখো, তৃতীয় পেজের সাথে প্রত্যেকটা ফেজ রিলেটেড, চতুর্থ পেজের সাথে প্রত্যেকটা ফেজ রিলেটেড, প্রথম পেজের সাথে প্রত্যেকটা ফেজ রিলেটেড। তাহলে দেখো, নেটওয়ার্ক স্ট্রাকচার থেকে আমরা প্রথমে যে জিনিসটা দেখে ফেললাম সেটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার প্রত্যেকটা পেজের সাথেই কিন্তু রিলেটেড। দেখো, এটা হচ্ছে হোম পেজ। আমরা চাইলে এটা হচ্ছে হোম পেজ। দেখো, এটি হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার হোম পেজ। আমরা চাইলে প্রথম পেজে চলে যেতে পারি। দেখো, এটা হচ্ছে প্রথম পেজ। দেখো, এখান থেকে আমরা চাইলে দ্বিতীয় পেজে যেতে পারবো। আমরা চাইলে যে কোনো পেজেই কিন্তু যেতে পারবো। তো আমরা এখান থেকে চাইলে তৃতীয় পেজে যেতে পারবো। তো এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচারের দ্বিতীয় পেজ। এখান থেকে আমরা চাইলে হোম পেজে চলে যেতে পারি। দেখো, এটা হচ্ছে হোম পেজ। আমরা এখান থেকে চাইলে চতুর্থ পেজে যেতে পারি। দেখো, এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচারের চতুর্থ পেজ। প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ রিলেটেড। এবং তোমরা একটা বিষয় খেয়াল করো, যে পেজে তুমি ক্লিক করবে সেই পেজটা বড় আকারে দেখা যাবে, আর অবশিষ্ট পেজগুলো ছোট আকারের নিচে লিঙ্ক আকারে বা বাটন আকারে দেখা যাবে। দেখো, এটা হচ্ছে চতুর্থ পেজ। দেখো, এই যে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচারটা এখন দেখলাম, এখানে টোটাল পেজের সংখ্যা হচ্ছে 6টি। এই 6টির ভিতরে দেখো, চতুর্থ পেজটা তোমার সামনে ওপেন আছে, আর বাকি পাঁচটা পেজের লিঙ্ক কিন্তু নিচে। দেখো, দুটো ফ্রেম নেটওয়ার্ক স্ট্রাকচারের ক্ষেত্রে, দুটি ফ্রেম, একটা হচ্ছে বড় ফ্রেম, আরগুলো হচ্ছে ছোট ফ্রেম। দেখো, এই চতুর্থ পেজটা কিন্তু বড় ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে, আর অবশিষ্ট যে 5টা পেজ, সেই 5টা পেজ কিন্তু
ছোট ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে। দেখো আমরা এখান থেকে চাইলে দ্বিতীয় ফেজে চলে যেতে পারবো। দেখো আমরা দ্বিতীয় ফেজটা বড় ফ্রেমের মধ্যে চলে আসছে, আর অবশিষ্ট ফেজগুলো ছোট ফ্রেমের মধ্যে। আমরা এখান থেকে চাইলে পঞ্চম পেজে যেতে পারবো। দেখো পঞ্চম ফেজটা বড় ফ্রেমের মধ্যে দেখাচ্ছে, আর অবশিষ্ট ফেজগুলো ছোট ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে। দেখো আমরা এখান থেকে চাইলে প্রথম পেজে চলে যেতে পারবো। অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচারের প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজ রিলেটেড থাকে, কানেক্টেড থাকে, এবং যে ফেজে তুমি ক্লিক করবে সেই ফেজটা বড় ফ্রেমের মধ্যে থাকে, আর অবশিষ্ট ফেজগুলো ছোট ফ্রেম আকারে নিচে লিঙ্ক আকারে থাকে। তুমি চাইলে তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো ফেজ তুমি পরিদর্শন করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই নেটওয়ার্ক স্ট্রাকচার সম্পর্কে আরো বিস্তারিত কিছু জিনিস দেখব। চলো নেটওয়ার্ক স্ট্রাকচার সম্পর্কে তোমাকে কি লিখতে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো নেটওয়ার্ক স্ট্রাকচার আসলে আমরা কি দিব। দেখো এখানে সবগুলো পেজের সাথে সবগুলোরই লিঙ্ক থাকে, অর্থাৎ একটি মেইন পেজের সাথে যেমন অন্যান্য পেজের লিঙ্ক থাকবে, ঠিক তেমনি প্রতিটি পেজ তাদের নিজেদের সাথে ও মেইন পেজের সাথে লিঙ্ক থাকে। খেয়াল করো তোমরা, এখানে কি বলা হয়েছে, প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক আছে, কিন্তু নিয়ম অনুযায়ী যেটা করা হয়, যেমন আমরা মেনু স্ট্রাকচারে যেটা দেখেছি, প্রত্যেকটা পেজের সাথে কি মেইন পেজের অর্থাৎ হোম পেজের লিঙ্ক আছে, কিন্তু এখানে এই নেটওয়ার্ক স্ট্রাকচারে প্রত্যেকটা পেজের সাথে হোম পেজের এবং এমনকি প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক থাকে। এরপরে দেখো ফ্রেম ব্যবহার করে তৈরি করা ওয়েব পেজগুলোকেই এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে। তাহলে এখানে যে পেজগুলো এগুলোকে কিন্তু ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয়, যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্ক গুলো মেনু আকারে থাকে। আমরা একটু আগে কিন্তু এই বিষয়টা দেখেছি যে এখানে পেজগুলোকে ফ্রেম আকারে তৈরি করা, এবং যে পেজটাতে তুমি ক্লিক করবে সেটা বড় ফ্রেমের মধ্যে থাকে, আর বা অন্যান্য পেজগুলো ছোট ফ্রেমের মধ্যে কি মেনু আকারে বা লিঙ্ক গুলো মেনু আকারে থাকে। এই ফ্রেমটি সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে থাকে। একটু আগে কিন্তু আমরা বিষয়টা দেখেছি যে ফ্রেমটা সাধারণত স্থির থাকে এবং কোনো একটি লিঙ্ক নির্বাচন করলে ওই পেজটি অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখায়। এটা একটু আগে আমরা দেখছি। তো এখন হাইব্রিড বা নেট হাইব্রিড স্ট্রাকচার, তো এটা আগে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচারের এই যে কথাগুলো বলেছি এটা আমরা আর একটু ছবি আকারে দেখি। দেখো এইখানে দেখো, এই যে আমরা হোম পেজ দেখতেছি, এবং এখানে তোমরা একটা বিষয় দেখো, টোটাল পেজ হচ্ছে কটা, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা পেজ, এবং প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজ কিন্তু রিলেটেড, এবং এটা কিন্তু ফ্রেম ব্যবহার করে তৈরি করে। ধরো তুমি প্রথম পেজে ক্লিক করলা, দেখো প্রথম পেজ অপেক্ষাকৃত বড় ফ্রেমের মধ্যে দেখাবে, আর অন্যান্য পেজগুলো দেখো ছোট ফ্রেমে দেখাচ্ছে, তবে সেগুলো লিঙ্ক হিসেবে মেনু আকারে নিচে আছে। দেখো এগুলো ছোট ফ্রেম, এই ফ্রেমগুলো হচ্ছে ছোট ফ্রেম, এবং যে পেজে তুমি ক্লিক করবে দেখো চতুর্থ পেজ, তুমি চতুর্থ পেজে ক্লিক করলা, আর বাকি পেজগুলো কিভাবে নিচে মেনু আকারে বা লিঙ্ক আকারে আছে। তাহলে তোমাদেরকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তো নেটওয়ার্ক স্ট্রাকচারের অপকারিতা কিন্তু অনেক বেশি। নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে তোমার ডিস্কের জায়গা বেশি লাগে, অর্থাৎ মেমোরি অপচয় বেশি হয়। নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে মেমোরি অপচয় বেশি হয়, কারণ এখানে প্রত্যেকটা ফেজের সাথে প্রত্যেকটা ফেজের রিলেশন থাকে। কারণ তুমি দেখো এই যে এই ফ্রেমটার ভিতরে টোটাল ফেজ হচ্ছে কয়টা, 6টা। একটা বড় আকারে দেখাচ্ছে আর বাকিগুলো ছোট আকারে দেখাচ্ছে। ঠিক একইভাবে দেখো এখানে যদি ক্লিক করো, এখানে টোটাল ফেজ হচ্ছে 6টা, এই ফ্রেম এখানে টোটাল ফেজ হচ্ছে 6টা। একটা হচ্ছে এই ফেজটা যেটা বড় ফ্রেমের মধ্যে দেখাচ্ছে, আর বাকি ফেজগুলো কিন্তু ছোট ফ্রেমের মধ্যে দেখাচ্ছে। ঠিক একইভাবে তুমি যদি এখানে ক্লিক করো, দেখো বড় ফেজটা এখানে দেখাবো, আর অবশিষ্ট ফেজগুলো দেখো এখানে ফ্রেম আকারে নিচে আছে মেনু হিসেবে, লিঙ্ক হিসেবে। তো এই নেটওয়ার্ক স্ট্রাকচারের এটা হচ্ছে বড় ধরনের অসুবিধা, এখানে মেমোরি অপচয় কিন্তু বেশি, অর্থাৎ তোমার স্পেস কিন্তু বেশি লাগবে। তুমি যে সার্ভার থেকে তুমি যে স্পেস ভাড়া নিবে তার জন্য তোমাকে বেশি কস্ট দিতে হবে। তাহলে দেখো এখানে সবগুলো পেজের সাথে সবগুলো পেজের লিঙ্ক থাকবে, আর নিয়ম অনুযায়ী কি থাকে, একটা মেইন পেজের সাথে যেমন অন্যান্য পেজ, কিন্তু এখানে প্রতিটি পেজের সাথে নিজেদের এবং মেইন পেজেরও লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে এগুলো তৈরি করা হয়, এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা থাকে, যাতে একটি ছোট ফ্রেমের মধ্যে অন্যান্য পেজের লিঙ্কগুলো মেনু আকারে থাকে। এই ফ্রেমটি কি যেভাবে থাকে, স্থির থাকে। কোনো একটা লিঙ্ক তুমি যদি ক্লিক করো, তাহলে ওই পেজটা বড় ফ্রেমের মধ্যে দেখাবে। তো এখন আমরা দেখব হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। তো হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার, দেখো এটি হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। দেখো এখানে এইটুকুর ভিতরে হচ্ছে, দেখো এইটুকু হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। দেখো এইটুকু হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। এইটুকুর ভিতরে আবার দেখো ম্যানুয়াল স্ট্রাকচার। দেখো এইটুকুর ভিতরে ম্যানুয়াল স্ট্রাকচার, এইটুকুর ভিতরে ম্যানুয়াল স্ট্রাকচার। আবার দেখো এইটুকুর ভিতরে বা এটুকুর ভিতরে দেখো
এইটুকুর ভিতরে আবার কি হয়ে গেছে, এইটুকুর ভিতরে আবার হয়ে গেছে হাইব্রিড নেটওয়ার্ক স্ট্রাকচার। অর্থাৎ হাইব্রিড স্ট্রাকচার মানে হচ্ছে যে এখানে সব ধরনের স্ট্রাকচার ব্যবহার করে যে স্ট্রাকচার তৈরি করা হয় তাকে বলা হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। বর্তমানে সবগুলো ওয়েবসাইট কিন্তু হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করেই তৈরি করা হয়। আমরা কিন্তু গত পার্টিতে আমি আমার ওয়েবসাইটে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বর্তমানে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হচ্ছে সেগুলো কিন্তু হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করা হচ্ছে। তুমি এখান থেকে দেখো এই যে কিভাবে তোমার তৈরি করা হচ্ছে, এখানে মেনু আছে, এখানে লিনিয়ার স্ট্রাকচার আছে, এখানে নেটওয়ার্ক স্ট্রাকচার আছে, তিনটাকে জুড়ে দিয়ে বর্তমানে হাইব্রিড স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। কারণ লিনিয়ার স্ট্রাকচারে মানুষ বিরক্ত হয়ে যায় পেজের সংখ্যা যদি বেশি হয়, মেনু স্ট্রাকচারটা দেখতে দেখতে আকর্ষণীয় হয় না। তারপর হচ্ছে ধরো তোমার ঘরে একটা ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুম থেকে তুমি ওয়াশরুমে যাইতে পারো, ড্রয়িং রুম থেকে তুমি এই যে রান্নাঘরে যাইতে পারো, ড্রয়িং রুম থেকে তুমি বেডরুমে যাইতে পারো। অর্থাৎ একটা ড্রয়িং রুমের ভিতরে যে তুমি এতগুলা দরজা দিয়ে দিছো, যে দরজা দিয়ে যে দরজা থেকে তোমার ঘরের প্রত্যেকটা রুমে যাওয়া যায়, তাহলে এতে কি হয়, সহজ হয় জিনিসটা, কিন্তু এটা দেখতে খুবই বিদঘুটে দেখায়, এটা কিন্তু আকর্ষণীয় হয় না। তো এই কারণে কি করা হয়, এই কারণে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা সকল স্ট্রাকচারকে একসাথে জুড়ে দিয়ে বর্তমানে হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করে কিন্তু ওয়েবসাইট ডেভেলপ করা হচ্ছে। আবার নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করা হয় না, নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে তোমার মেমোরি অপচয় বেশি হয়, লিনিয়ার স্ট্রাকচারে মানুষের বিরক্ত চলে আসে। এই কারণে সবগুলোকে একসাথে জুড়ে দিয়ে, অর্থাৎ যেখানে যেটা সুবিধা হয় সেটা জুড়ে দিয়ে বর্তমানে হাইব্রিড স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। যেখান থেকে আমরা ফেজ এ তে চলে গেলাম, দেখো ফেজ এ, ফেজ এ থেকে দেখো আমরা চাইলে ফেজ ডি তে যেতে পারি। আমরা চাইলে এখান থেকে ডি তে চলে আসছি, আমরা চাইলে এখান থেকে আবার হোম পেজে যেতে পারি। দেখো এটা হচ্ছে হোম পেজ। দেখো এখান থেকে আমরা চাইলে সি তে চলে যেতে পারি, এখান থেকে আমরা চাইলে আবার এ তে চলে যেতে পারি, এখান থেকে আমরা ডি তে চলে যেতে পারি। দেখো এটাই হচ্ছে কিন্তু এই যে লিঙ্কগুলো আমরা দেখতেছি, দেখো এটাই হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার। তো হাইব্রিড স্ট্রাকচার আমরা কি লিখবো সেটা একটু দেখে নিই। কোনো একটি কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয় একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। হায়ারিক্যাল টেকনিক ব্যবহার করে, অর্থাৎ হায়ারিক্যাল মানে ম্যানুয়াল স্ট্রাকচার ব্যবহার করে কোনো ওয়েবসাইট ডিজাইন করলে তা খুব দর্শনীয় হয় না। একটু আগে আমি এই কথাটা তোমাদেরকে বলেছি। আবার শুধুমাত্র নেটওয়ার্ক টেকনিক ব্যবহার করে তৈরি করে ওয়েবসাইট হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে, অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচার ব্যবহার করলে বা নেটওয়ার্ক টেকনিক ব্যবহার করলে তোমার কি মেমোরি অপচয় বেশি হয়। তাই একাধিক কৌশল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়। তবে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যা ব্যবহার করা হয়, যেমন লিঙ্ক, বাটন, মেনু ইত্যাদি, এদেরকে বলা হয় ন্যাভিগেশন টুল। এগুলো কি হইতে হবে, এগুলো স্পষ্ট হইতে হবে। যদি লিঙ্ক গুলো কোনো পেজের উপরে বাম দিকে দেওয়া থাকে তবে একই লিঙ্ক পেজের নিচেও দেওয়া উচিত। এটা আমরা আবার একটু দেখবো এখানে কি বলা হয়েছে, অর্থাৎ তুমি ডানে যাবা, বামে যাবা, উপরে যাবা, নিচে যাবা, এই এখানে এই কথাগুলো বলা হয়েছে। যদি তুমি একটা পেজের ভিতরে এই যে ডানে বামে যাওয়ার জন্য লিঙ্ক গুলো যদি নিচে দাও, তাহলে ওই পেজের উপরেও কিন্তু ওই লিঙ্ক গুলো দিতে হবে, নাহলে কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাবে। তোমাকে কি বলছি দেখো, যদি লিঙ্ক গুলো কোনো পেজের উপরে বামে দেওয়া থাকে তবে একই লিঙ্ক পেজের নিচেও দেওয়া উচিত, অর্থাৎ ডানে বামে যাওয়ার জন্য লিঙ্ক গুলো উপরে নিচে দুই জায়গায় কিন্তু দেওয়া উচিত। তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে মনে রাখবে বর্তমানে ওয়েবসাইট গুলো হাইব্রিড কম্বিনেশন ব্যবহার করে কিন্তু তৈরি করা হচ্ছে। আর কোন কোন স্ট্রাকচারে অসুবিধাটা কি সেটা এখানে আমরা তুলে ধরেছি। আর এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যে লিঙ্ক গুলা, যে বাটন গুলা, যে মেনু গুলো, যেমন ধরো এটা এটা এই যে তোমরা এটা যে এখানে যে জিনিসটা দেখতেছো, এটা কিন্তু একটা লিঙ্ক, বাট এটা কি এখানে কি হিসেবে আছে, এটা বাটন হিসেবে আছে। এটা একটা বাটন, এই বাটনকে লিঙ্ক তৈরি করেছি। আমরা যদি এখানে ক্লিক করি দেখো চলে আসবে লাস্ট স্লাইড। বাট আমরা যদি আবার আগে স্লাইডে যাই, দেখো এখান থেকে এই যে দেখো এটা, এগুলো হচ্ছে কি, এখান থেকে ক্লিক করলে আমরা একটা মেনুতে চলে যাবো। দেখো একটা পেজ চলে আসছে। ঠিক একইভাবে দেখো এই যে এগুলা, দেখো এই যে এটা হচ্ছে কি হোম পেজ। এই যে জিনিসগুলা কি হইতে হবে, জিনিসগুলো স্পষ্ট হইতে হবে। দেখো এখানে এই যে লিঙ্ক গুলো আছে, বাটন গুলো আছে, মেনু গুলো আছে, তুমি যেভাবেই ডাকো না কেন, যে নামেই ডাকো না কেন, এগুলো একবারে স্পষ্ট হইতে হবে। কোন পেজের পর তুমি কোন পেজ যাবে এগুলো কিন্তু ক্লিয়ার হইতে হবে, এবং এগুলো উপরে নিচে দুই জায়গায় দিতে হবে। যদি পেজের সাইজ অনেক বড় হয়, ধরো অনেক বড় পেজ, তো এখন মানুষ ভিজিট করতে 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 সে ধরো নিচে অনেক নিচে চলে গেছে, তো এখন সে ডান দিকে যাবে বা বাম দিকে যাবে, তাহলে দেখো এই লিঙ্ক তোমার উপরেও থাকতে হবে, এই লিঙ্ক তোমার নিচেও থাকতে হবে, অর্থাৎ পেজের উপর নিচে দুই জায়গায় কিন্তু থাকতে হবে। তোমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে হাইব্রিড স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে এই বিষয়গুলো, হাইব্রিড স্ট্রাকচার সম্পর্কে আসলে তোমাকে এই বিষয়গুলো লিখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমাদের কিন্তু নেটওয়ার্ক স্ট্রাকচার এবং হাইব্রিড স্ট্রাকচার আলোচনা শেষ। এবং তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, স্ট্রাকচার থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন এসেছে। আশা করি এবারও একটা প্রশ্ন থাকতে পারে। তোমরা কিন্তু স্ট্রাকচার ভালো করে পড়বে, এবং তোমাদেরকে মনে রাখতে হবে কোন স্ট্রাকচারের উপকারিতা কি, কোন স্ট্রাকচার তুমি কোন ক্ষেত্রে ব্যবহার করবে, এবং কোন স্ট্রাকচারের অপকারিতা কি, এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। কারণ তোমাকে কিন্তু হয়তো যুক্তি দিয়া দেখানো লাগতে পারে যে কোন স্ট্রাকচার সুবিধাজনক। তাহলে তোমরা সবসময় মনে রাখবে যে বর্তমানে হাইব্রিড স্ট্রাকচার কিন্তু ব্যবহার করা হচ্ছে সব ক্ষেত্রে।